একদিন দেখলাম মেজর জয়নাল আবেদীন কারাগারে এলেন। আওয়ামী লীগের বিরোধী ভূমিকা নেওয়ার জন্য তার এই কারাবাস। তিনি আমাদের কাছাকাছি ২৬ সেল ডিভিশনে থাকতেন। মুক্তিযুদ্ধে তার সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ ও হিন্দুদের কট্টর সমালোচক। প্রাসঙ্গিকভাবে সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের গজলের একটি কলি মনে পড়ল, সবকুছ লুটাকে হুসমে আয়ে তো ক্যা ক্যা। সবকিছু হারিয়ে চেতনে এলে আর কি হবে। মির্জাফরের সহযোগী মীর কাসিম তার জীবন দিয়েও বাংলার সৌভাগ্য ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন। তবু আহত বিবেক তাদের তাড়িয়ে নিয়ে ফিরছে। মেজর জয়নাল আবেদীনের মতো তথাকথিত মুক্তিযুদ্ধের সহযোগীদের তুনের তীর বুমেরাং হয়ে তাদের বুকে এসে বিচ্ছে। সেই যন্ত্রণায় অস্থির তারা, কিন্তু তাদের সেই দুঃসাহসিক হাত এখন শূন্য। তাদের দুর্জয় হাতিয়ার এখন কুচক্রীদের অস্ত্রাগার। মুক্তিযোদ্ধা হয়েও মেজর জয়নাল আবেদীন কারাগারের সেল প্রকোষ্ঠে মাওলানা মতিনও জয়নাল আবেদীন সাহেবের পাশাপাশি ২৬ সেল ডিভিশনে অবস্থান করেন। তাদের অপরাধ একই, মির্জাফরের বিরুদ্ধে মীর কাসিমের ভূমিকা নিয়েছেন তারা। মাওলানা মতিন আওয়ামী লীগের কৃত্রিম দেশপ্রেম আর গণসমর্থনের বহর দেখে একসময় অন্ধমোহে আচ্ছন্ন হয়ে পড়েন। তার আশৈশব লালিত চেতনা বিসর্জন দিয়ে তথাকথিত মুক্তির জন্য নিবেদিত হয়ে ওঠেন। হতে পারে তিনি এটাকে তার আত্মপ্রতিষ্ঠার সহজ পথ বলে মনে করেছিলেন, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের হত্যাযজ্ঞের রাজনীতি, ব্যাপক দুর্নীতি ও দিল্লি নির্ভর আদিম স্বৈরাচার দেখে তার মোহভঙ্গ হয়। তিনি আবারও ফিরে আসেন তার উৎসমূলে। মেজর জয়নাল আবেদীনের সাথে সিরাত কমিটি গঠন করে নির্বাসিত ইসলামী চেতনাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। বিভিন্ন কার্যকারণে মোহগ্রস্ত হয়ে অথবা চাপের মুখে, কৌশলগত কারণে অথবা হালকা চেতনায় বিভিন্ন বলয়ে আবর্তিত হলেও তাকে ঘিরে রয়েছে ইসলামী মূল্যবোধ। দেলোয়ার হোসেন সাঈদীর বিদায়ের পর আমি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জামায়াতে ইসলামীর নেতা ও শহীদুল্লাহ কায়সার সংক্রান্ত হত্যা মামলার আসামি জনাব আব্দুল খালেক মজুমদারকে আমার সেলে নিয়ে এলাম। পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে একঘেয়ে অলস মুহূর্তগুলোকে প্রাণবন্ত করে তোলার ব্যর্থ প্রয়াস হয়তোবা। আব্দুল খালেক মজুমদার ৭১-এর যুদ্ধকালীন সময়ে ঢাকা সিটি জামায়াতে ইসলামীর একজন দায়িত্বশীল নেতা ছিলেন। একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে কারাগারে তার আচার আচরণ, তার সম্ভ্রান্ত অনুভূতি, তার প্রলুব্ধ চেতনা, তার স্বজনপ্রীতির বহিঃপ্রকাশ আমাদের যথেষ্ট আহত করেছে। অন্য কোনো সংগঠনের নেতা তেমন কোনো ঘটনার অবতারণা করলে আমরা মনে তেমন প্রতিক্রিয়া সৃষ্টি করতাম না এবং সেটা স্বাভাবিক হিসেবে গ্রহণ করতাম। কিন্তু একটা মৌলবাদী সংগঠনে দীর্ঘদিন ধরে বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ন্ত্রিত ও ভারসাম্যমূলক জীবনবোধ বিকাশ ঘটানোর অব্যাহত প্রচেষ্টা চালু থাকা অবস্থায় তার নেতার অধঃপতিত মানসিকতা দেখে আমার পীড়িত হওয়াটাই স্বাভাবিক। এটা তাকে খাটো করার জন্য নয়, এটা বাস্তবতা নিরিখে তিনি স্বয়ং এবং আরও শত শত নেতা ও কর্মী দিক নির্দেশনা পাবে। তা না হলে এসব দুর্বলতাকে লুকিয়ে রাখার অর্থ হবে আমি জেনে শুনে একটা বিষবৃক্ষের বীজ রোপণ করলাম। ১০ম সেল ডিভিশনে আমার সেলে আমার সাথে থাকতে শুরু করেন। তাফসির ক্লাস পুনরায় চালু হলো। আমার খুব ভালো লাগছিল একজন আলেমকে আমার সাথে পেয়ে। তিনি আমার সাথে ১০ সেল ডিভিশনে থাকলেও তার অফিসিয়াল যোগসূত্র ৩য় শ্রেণীর সাথেই রয়ে যায়। কয়েদি অবস্থায় তিনি বড় চৌকার ম্যানেজারের দায়িত্বে ছিলেন। শিক্ষিত মানুষ বলে জেল কর্তৃপক্ষ তাকে এই দায়িত্ব অর্পণ করেন। একদিন দেখলাম ১০ সেল ডিভিশনের ২০ জনের রান্না করা ২০টা মাছের মাথা নিয়ে একজন মেট হাজির। জিজ্ঞেস করলাম কে পাঠিয়েছে। জবাব পেলাম ম্যানেজার সাহেব। এতে আমার ডিভিশনে দারুণ প্রতিক্রিয়া হলো। আমার মোটেও ভালো লাগেনি। ৩য় শ্রেণীতে এমনিতেই খাদ্য সংকট, তরিতরকারি মাছ মাংসের দারুণ অভাব। তাদের বঞ্চিত রেখে খালেক ভাই কোন মানবিক তাগাদায় ২০টি মাছের মাথা আমাদের সেল ডিভিশনে পাঠালেন বুঝলাম না। তাও যদি এখানে তেমন খাদ্য সংকট থাকতো তাহলে সেটা মেনে নেওয়া যেত। অনেক আবার টিপ্পনি কাটলেন, এরা আবার ইনসাফ কায়েম করবে। এরা মানে তো আমরা, আমিও তো জামাত ইসলামের সাথেই সংশ্লিষ্ট। কথাটা আমার অসহ্য মনে হলো, লজ্জিত হলাম। ইকবালের সেই বাণী মনে হলো, যদি মজদুরের হস্তগত হয় কর্মের কর্তৃত্ব, তাহলে পাথর কাটার মধ্যে প্রকাশ পাবে আদিম স্বৈরাচার। তাকে আমি সাধারণ শ্রেণীর মনে করতাম না বলে দুঃখ পেলাম বেশি। শুধু সস্তা বাহবা নেয়ার জন্য তিনি তার ক্ষমতা প্রয়োগ করে সাধারণ কয়েদিদের বঞ্চিত করেছেন। রাত্রে ঘুমাতে এলেন, তার উপস্থিতি আমি সহ্য করতে পারছিলাম না। চুপ করে অন্যদিকে তাকিয়েছিলাম। আমরা যে সাধারণ কয়েদিদের বঞ্চিত করা উপহার সহজভাবে গ্রহণ করতে পারিনি, এটা তিনি টের পেয়েছেন। প্রসঙ্গ আমিই তুললাম, বললাম আপনার বিবেক বলে তো কিছু একটা থাকা উচিত আপনার দূরদর্শিতায়। এখানে প্রত্যেকটা মানুষ সংবেদনশীল। আপনার প্রতি এখানকার সকলের কি গভীর শ্রদ্ধা ছিল, এক নিমিষে সেটা ধ্বংস করে দিলেন। আপনার এই হালকা চেতনাবোধ আন্দোলনের উপর কত বড় আঘাত করে আপনার এটা বোঝা উচিত ছিল। অথচ সংগঠনের সব মানুষ এমন নয়। কত হাজার হাজার মানুষ দৃষ্টির আড়ালে কত বড় বড় কোরবানি দিচ্ছে।
তাদের কৃতিত্ব আর কোরবানিগুলো হয়তো ভেসে উঠবে না, কিন্তু আপনাদের এই ত্রুটিগুলো দুর্গন্ধ হয়ে ভেসে বেড়াবে। যা করবেন একটু ভেবেচিন্তে করবেন। আপনাদের উপদেশ দেয়া তো সাজে না। পাবনা আটঘারিয়ার মাওলানা বেলাল আমাদের সংগঠনেরই একজন। তিনি ৭১-এর তথাকথিত চেতনার শিকার। প্রথম শ্রেণীর কয়েদিও ছিলেন তিনি। 10 সেল ডিভিশনের এক কোণে আমার সাক্ষাতে আব্দুল খালেক মজুমদারের উদ্দেশ্যে রাগতভাবে বললেন, আপনি সংগঠনের একজন নেতৃস্থানীয় লোক হয়ে কন্ট্রাক্টরের কাছ থেকে কি করে টাকা নিলেন? ওই টাকা তো আপনাকে তারা বকশিশ দিয়েছে। এদিকে সাধারণ কয়েদিদেরকে তাদের হক থেকে বঞ্চিত করা হচ্ছে না। আপনিই বলুন, হলফ করে বলুন যে কন্ট্রাক্টরের কাছ থেকে আপনি টাকা নেননি। আব্দুল খালেক মজুমদারকে নীরব থাকতে দেখেছি রাগে, ক্ষোভে, দুঃখে, লজ্জায় বিমূঢ় হতে। আবারও আমি খালেক ভাইকে সংগঠনের ভবিষ্যতের দিকে তাকিয়ে সংযত হতে বললাম। প্রতিবাদী কণ্ঠে বেলাল ভাইকে বললাম, এই নিয়ে আর এগোবেন না। আমি জানি না তার পরিবারের অর্থনৈতিক সংকট তাকে এত নিচু হতে বাধ্য করেছিল কিনা, যে একটা ঝড়, যে একটা অর্থনৈতিক সামাজিক সংকটের মোকাবেলা করতে হয়েছিল দেশের প্রত্যেকটি মানুষকে, তাতে এর চেয়ে নিচু স্তরেও যদি কোনো মানুষ নেমে থাকে তাহলে কতটুকু সে দায়ী হবে। তবে এসব কর্মকাণ্ড যে সংগঠনের উপর দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে এটুকু বলার অপেক্ষা রাখে না। সবচাইতে বেশি ঘৃণা করতাম তার কাপুরুষোচিত অভিব্যক্তি। আমি মনে করি একজন মুসলমান জীবনের সংকটে অথবা দুর্বল কোনো মুহূর্তে অনেক কিছু করতে পারে, কিন্তু বুজদিল হতে পারে না। যখন কেউ মনে করবে পুরস্কার ও শাস্তি দানের মালিক আল্লাহ এবং কিসমত যখন নির্ধারিত হয় উপরে জিন্দেগির ফয়সলা যখন আসে লৌহে মাহফুজ থেকে, তখন একজন ইমানদার মুনাফেক ও কাফেরদের পদচারণায় ভীত সন্তুষ্ট হবে কেন? অথচ তাকে দেখেছি কারাগারের নিভৃত কোণেও তটস্থ থাকতে। হতে পারে আগে যে অমানসিক জুলুম আর অত্যাচার তার উপর হয়েছে তা থেকেই জন্ম নিয়েছে এই ভীতি। কারাগারে আওয়ামী লীগ ও বামপন্থীরা সম্মিলিতভাবে আমাকে বিপর্যস্ত করার চেষ্টা করছে। তাদের সাথে আমার বিরোধ শুধুমাত্র আদর্শগত। আমি জেলখানায় দাওয়াতি এবং তারবিয়াতি প্রোগ্রাম বলতে গেলে ভালো মতোই চালু করেছি। খালেক ভাইয়ের উচিত ছিল আমার পাশে বলিষ্ঠভাবে দাঁড়ানো, অথচ আমি তাকে তেমনভাবে পাইনি। বরং আমার আবেগ আর অনুভূতিকে দুর্বল করার চেষ্টা করেছেন। বলেছেন কারাগারে আমার অবস্থান থেকে একটু পিছু হটে আসতে। একটা ঘটনা থেকে বোঝা যাবে কারাগারে কিভাবে তিনি সন্ত্রস্ত থাকতেন। একদিন আমি 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে তার সাথে কথা বলছিলাম আওয়ামী লীগ আমাকে টার্গেট করে তাদের ষড়যন্ত্র জাল বিস্তার করেছে। ডিআইজি পর্যন্ত আমাকে নিয়ে বহু অভিযোগ উত্থাপন করেছে। এতে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ডিআইজি হয়তো এখন এখান থেকে আমাকে অন্য কোনো জেলে পাঠিয়ে দেবেন, যেটা আওয়ামী লীগ চায়। এমনটি হলে তারা সফল হবে, আমরা হব ব্যর্থ, আমাদের মিশনও ব্যর্থ হবে, আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আপনি তো আমাদের নেতৃস্থানীয়, বাইরের সাথে যোগাযোগ করে ব্যাপারটা ম্যানেজ করা যায় কি না? তিনি কি বলতেন জানি না। দূর থেকে শ্রমিক নেতা রুহুল আমিন ভূঁইয়াকে দেখে আড়ালে সরে গেলেন। বুঝলাম ভীতি তাকে পেয়ে বসেছে। আমাদের সাথে তার কোনো যোগাযোগ রয়েছে অথবা আমাদের জন্য কোনো অনুভূতি রয়েছে এমনটি প্রতিপক্ষের কাছে ধরা পড়ুক তা তিনি চাইতেন না। রুহুল আমিন ভূঁইয়া চলে যাওয়ার পর তিনি আবার এলেন। আমি তাকে বললাম, প্রাচীরের আড়াল হয়ে কি পরিচয় লুকাতে পারবেন? আমাদের বিরুদ্ধবাদী হয়ে তাদের সহানুভূতি পাবেন? সহানুভূতি পাবার কোনো সম্ভাবনা থাকলে মিথ্যা মামলায় আপনাকে ওরা জড়াতো না। নেতার এমন আচরণের প্রকাশ ঘটলে কর্মীরা তো দুর্বল হয়ে পড়বে। অন্তত আপনার কাছে আমি এমনটা আশা করি না। কাপুরুষতা আর বুজদিলির নাম হিকমত নয়। তিনি লাজবাব দাঁড়িয়ে থাকলেন। ওদিকে মেজর জয়নাল আবেদিন সাহেব একটি বই লেখায় হাত দিয়েছেন। তিনি মনে করলেন আব্দুল খালেক মজুমদার তার সহযোগী হলে তার কাজে সুবিধা হবে। তিনি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমার কাছ থেকে খালেক সাহেবকে তার নিজের সান্নিধ্যে টেনে নিলেন। আলবদরের ডেরা থেকে তথাকথিত স্বাধীনতার সংগ্রামের পক্ষপটে নিরাপদ আশ্রয় পেয়ে খালেক ভাই যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। আবু বকর সিদ্দিকের জন্য আমার দুঃখ হতো সবচেয়ে বেশি। 15-16 বছর বয়সের উঠতি তরুণ, কৈশোর পেরিয়ে কেবলই যৌবনে পদার্পণ করেছে। জীবন নিয়ে সূক্ষ্ম স্বপ্ন দেখার সময় মেলেনি তার। সিদ্দিক ছিল বাগিচার এক প্রান্তে ফোটা যেন একটি ফুল। দল মেলার সাথে সাথে উত্তপ্ত বাতাস এসে পাপড়িগুলো ঝলসে দিল। সে তার আত্মপ্রতিষ্ঠার জন্য হাতিয়ার তুলে নিয়েছিল এমন নয়। নেতৃত্বের ভিতকে মজবুত করার জন্য তার সংগ্রাম ছিল না। ঐশ্বর্যের প্রয়োজনে অথবা ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য রক্তপিছল পথে পা বাড়িয়েছিল এ কথাও বলা যাবে না। তার সংগ্রামী সংঘাতময় জীবনের পশ্চাতে রয়েছে মহান জাতীয় প্রেরণা। পাকিস্তানের অস্তিত্বের উপরই নির্ভর করছে উপমহাদেশের মুসলমানদের ইজ্জত ও আজাদি, এই ছিল তার বিশ্বাস।
সিদ্দিক কিছুতেই হিন্দু মস্তিষ্ক থেকে উৎসারিত সমকালীন চেতনার প্রবাহমান ধারায় অবগাহন করতে চায়নি হাজার বছরের বৈরিতা, যাদের সাথে মুসলমানদের রক্তে যাদের হাত রাঙা তাদের আশ্রয় শিবিরে যেতে চায়নি সিদ্দিক, বরং হিন্দুস্তানি আগ্রাসন প্রতিহত করার জন্য হাতিয়ার তুলে নিয়েছিল হাতে। নেহায়েত দেশপ্রেম ও জাতীয় অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য হারাতে হলো তার মা ও বোনকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মুক্তিফৌজ তার ঘরে হানা দেয়, তাকে না পেয়ে মা ও বোনকে গুলি করে হত্যা করে। পরবর্তীতে কতিপয় মুক্তিফৌজের হাতে ধরা পড়ে সে। ছোট অল্প বয়সী সিদ্দিকের উপর ভয়াবহ নির্যাতন চালিয়ে তারপর কারাগারে নিক্ষেপ করা হয়। কারাগারে থাকাকালীন সবাই সিদ্দিককে আদর করত, সবারই ছোট ভাই যেন ও। তার আব্বা প্রথম দিকে কারাগারে তার সাথে দেখা করার জন্য নিয়মিত এলেও নতুন করে বিয়ে করার পর আর তেমন আসতো না। সিদ্দিকের সকরুণ চাহনি আমাকে দারুণভাবে বিব্রত করত। তার হাসির আড়ালে অন্তহীন বেদনা রয়েছে স্পষ্টই বোঝা যেত। দুঃসহ মানসিক যন্ত্রণায় সিদ্দিকের স্বাস্থ্য ভেঙে পড়ে। এই অল্প বয়সী তরুণ স্বাভাবিকভাবেও যার এমন কারাভোগ করার কথা নয়, তাকে 7টি বছর কারাপ্রকোষ্ঠে দুঃসহ জীবনযাপন করতে হয়। 78 সালে সিদ্দিক মুক্তি লাভ করে। এমনইভাবে কত শত দেশপ্রেমিক সিদ্দিক গুলিতে নিহত হয়েছে অথবা কারা প্রকোষ্ঠে মৃত্যুর সাথে লড়াই করেছে, তার হিসাব এখনও বের হয়নি। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন খারাপি সংঘটিত হয়েছে। একই সময় 7টি খুন। সেই হত্যা মামলার আসামি আসলেন শফিউল আলম প্রধান। তিনি মুসলিম লীগ নেতা ডেপুটি স্পিকার গমির উদ্দিনের প্রধান ছেলে। বিশ্ববিদ্যালয়ের 7টি খুন সংক্রান্ত বিষয়ে আলাপ তার সাথে হয়েছে। তা থেকে যতটুকু মনে হয়েছে কোন এক নেপথ্যে ইঙ্গিতে ছাত্রলীগে ভাঙনের ছোঁয়া লাগে। ক্রমে একের ভেতরে 2 স্পষ্ট হয়ে ওঠে। একটিতে প্রকাশ্য শেখ মনির মদদ, অন্যটিতে গাইডেন্স আসে অন্যতম আওয়ামী নেতা তোফায়েলের টেবিল থেকে। শেখ মনির মদতপুষ্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু নয়, সমস্ত শহরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের হিংস্র নখর থেকে কোনো ছাত্র এমনকি মেয়েরাও নিজেদের নিরাপদ ভাবতে পারে না। কিন্তু তবুও তাদের কর্মকাণ্ড নির্বিরোধ হতে পারছে না, কারণ অন্য গ্রুপটির নেতৃত্বে রয়েছেন শফিউল আলম প্রধান। তার অবস্থান একেবারে হাওয়ার উপর তাও নয়। প্রভাব প্রতিপত্তি দিয়ে তিনি তার গ্রুপ নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। এই ব্যাপারে শেখ মুজিব পর্যন্ত অভিযোগ পৌঁছায়। কিন্তু শেখ মনির প্রভাব তখন এতই তীব্র যে তা থেকে মুক্ত হয়ে শেখ মুজিব ও তার প্রশাসন সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। এর ফলে মনির সমর্থক ছাত্রলীগের মস্তানদের দুঃসাহস ঔদ্ধত্য আরও ভয়ঙ্কর ও সীমাহীন হয়ে ওঠে। তারা প্রতিপক্ষ প্রধান গ্রুপের উপর মরণ ছোবল দেবার নীল নকশা তৈরি করে। কিন্তু কুদরতের ফয়সালা ভিন্ন রকম। মনি গ্রুপের পরিকল্পনা বাস্তবায়নের আগে 7টা লাশ বিশ্ববিদ্যালয় চত্বরে লুটিয়ে পড়ে। কারাগারে আমার সাথে প্রধান ভাইয়ের সম্পর্ক অল্প কয়েকদিনের মধ্যে অন্তরঙ্গ হয়ে ওঠে। তার ভারত বিরোধী চেতনা আমাদের মতোই মজবুত। মনের প্রসারতা ছিল ব্যাপক। পাঠ্যবইয়ের বাইরেও তার ছিল পদচারণা। তিনি ইসলামের উপর লেখাপড়া করেছেন। মাওলানা আবুল কালাম আজাদের লেখার দারুণ ভক্ত। কারাগারে তার অফুরন্ত অবসরে মাওলানা মওদুদী সাহিত্যের সাথে ব্যাপকভাবে পরিচিত হন। প্রায় 1 ডজন সহযোগী তারই মতো মন মানসিকতা সম্পন্ন, যদিও তখন পর্যন্ত তাদের মাথা থেকে আঞ্চলিক জাতীয়তাবাদের প্রতিমা পুরোপুরি অপসারিত হয়নি। তবুও বলবো এরা ভাগ্যহত জাতির সম্পদ। অলি আহাদ হিন্দুস্তান বিরোধী একটি বলিষ্ঠ বিবেক, একটি সংগ্রামী চেতনা, একটি সোচ্চার কণ্ঠ। এক পর্যায়ে তাকেও পেলাম আমরা। সিনেমার পর্দার মতন যেন একে একে অনেক নায়ক মহানায়ক আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছেন। আমি যেন কালের সাক্ষী হয়ে সবকিছু অবলোকন করছি। দিল্লি হঞ্জু দুরস্ত। 40 বছর অনেক দূর। এক বিবর্তনশীল ইতিহাসের দ্রষ্টা হিসেবে কারাগারের অন্ধ প্রকোষ্ঠেও আমার ভালো লাগছে। এনএসএফ নেতা সৈয়দ নেসার নোমানির সাথে অলি আহাদ ভাইয়ের আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক। নোমানি আমাকে নিয়ে গেলেন অলি আহাদ ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমার অতীত ইতিবৃত্ত টেনে আনার প্রসঙ্গে আহাদ ভাইকে অনেক কিছুই বললেন। আরও বললেন, রুশ ভারত বিরোধী আন্দোলন যদি সত্যি আপনারা করেন, যদি ভারতীয় আগ্রাসন রুখতে চান, তাহলে আমিন ভাইয়ের মতন হাজার হাজার নির্ভীক ও বলিষ্ঠ কর্মীর প্রয়োজন হবে। আর এরা হচ্ছে যাচাই করা নির্ভেজাল, ইতিহাসের গতিধারায় পরীক্ষিত। হিন্দুস্তানের নুন খাওয়া মানুষদের নিয়ে আন্দোলন করতে পারবেন ঠিকই, কিন্তু হিন্দুস্তানি আগ্রাসন প্রতিরোধ করার মতন শক্তিশালী বুদ্ধ রচনা করতে পারবেন না। নোমানি অলি আহাদ ভাইকে গভীর সখ্যতার দাবি নিয়ে আরও বলেন, কারাগার থেকে বেরিয়ে যেসব শক্তি কারাগারের অন্ধ প্রকোষ্ঠে মাথা করছে, তাদেরকে বের করার দুঃসাহসিক কাজে হাত দিতে হবে আপনাকে। অলি আহাদ ভাই মুখ খুললেন। তার ছোট্ট একটা জবাব, ভেতর বাইরের পার্থক্য
খুব একটা বেশি নেই নোমানি, তবুও তোমার কথা মনে থাকবে। অলিয়াহাদ ভাই এক পর্যায়ে আমাকে ন্যাপ নেতা জনাব মশিউর রহমান জাদু মিয়ার সাথে পরিচয় করিয়ে দেন। তিনিও ২৬ সেলে অবস্থান করছেন। শেখ মুজিব এবং হিন্দুস্তান বিরোধী ভূমিকা নেওয়ার জন্য তারও ওই একই কারাবাস। তখন জাদু মিয়া রৌদ্রকোজ্জ্বল বারান্দায় বসে আছেন। পাশে এক বাটি চা, মাঝে মাঝে চুমুক দিচ্ছেন, হাতে জ্বলন্ত সিগারেট। তিনি আমাকে সিগারেট দিয়ে আপ্যায়ন করতে চাইলেন। আমি ক্ষমা চেয়ে নিলাম, কেননা আমি তাতে অভ্যস্ত নই। মনে মনে ভাবলাম, জাতীয় নেতারা তাদের অবচেতনে এমনকি নিজেরা বিষ খান এবং গোটা জাতিকে বিষ গিলিয়ে থাকেন। মশিউর রহমান তার স্বভাবসুলভ আচরণে আমার প্রতি গভীর সমবেদনা জানিয়ে বললেন, তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। বাতাস উল্টো বইছে। জেল থেকে বেরিয়ে আমরা ব্যাপক গণ আন্দোলনে নামব। ওই জালেম মুজিবের তখতে তাউস ভেঙে আমরা খান খান করে দেব। এদেশের মাটিতে হিন্দুস্তানের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তোমরা দেখে নিও। কারাগার থেকে বেরিয়ে যে অরাজক রাজ্যে যাবে, সেটা কারাগার থেকেও ভয়ঙ্কর। নির্বিচার হত্যা, জুলুম, রাহাজানি নিয়ে দেশপ্রেমিক যুবশক্তিকে ধ্বংস করে দিল বদমাসটা। সংগ্রাম থেমে থাকবে না, জুলুমের মধ্যে প্রতিরোধ করে উঠবে। তোমরা বেরিয়ে আগ্রাসনমুক্ত এদেশের আলো বাতাসে মুক্তির নিঃশ্বাস নিতে পারবে। মুজিব তার নাটকের শেষ দৃশ্যে এসে গেছে। তার আশা এবং আশ্বাসে জাতীয় জীবনের নিশ্ছিদ্র অন্ধকারে যেন একটুখানি আলোর রশ্মি দেখলাম। মনে মনে দোয়া করলাম, আল্লাহ তার উক্তিগুলি সত্যে পরিণত হোক। ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাসদের আসম রব ও মেজর জলিলকে দূর থেকে দেখতাম, কাছে ঘেঁষার চেষ্টা করিনি। স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসভবন অবরোধের ঘটনায় তারা জেলে আসেন। জাসদের ব্যাপারে আমি ছিলাম একেবারে নিস্পৃহ। যদিও সাংগঠনিকভাবে মুজিব বিরোধী আন্দোলন গড়ে তোলার ব্যাপক প্রয়াস পরিলক্ষিত হচ্ছিল তাদের কার্যকলাপে, কিন্তু তবুও যেন সংগঠনটিকে রুশ ভারত অক্ষ শক্তির সেকেন্ড লাইন বলে আমার মনে হতো। অনেক বুদ্ধিজীবী জাসদ সম্বন্ধে এমন ধারণা পোষণ করতেন। অনেকে মনে করতেন ভারত বিরোধী এবং মুজিব বিরোধী সংগ্রামী যুবশক্তিকে চিহ্নিত করার জন্য জাসদের আন্দোলন ছিল ভারতের নেপথ্য প্রয়াস। এই ভারতীয় নীলনকশার সুপরিকল্পিত ফাঁদে পা দিলেন মেজর জলিল, সম্ভবত তারই অজান্তে। একই ছিদ্রে দুইবার হাত রাখলেন তিনি। তার দেশপ্রেম ও সদিচ্ছার প্রতি আমার সন্দেহ নেই। ভারতীয় শোষণ ও বাংলাদেশি সম্পদের নির্বিচার লুণ্ঠনের ব্যাপারে তিনি ছিলেন সবচেয়ে প্রতিবাদী কণ্ঠ ও সক্রিয় প্রতিরোধকারী। এর জন্য আমার শ্রদ্ধাও তার প্রতি ছিল যথেষ্ট। জাসদের কর্মধারায় একীভূত হওয়ার কারণে তার সদিচ্ছা এবং সংগ্রামী চেতনা অপশক্তির শিকারে পরিণত হয়। তাকে অনুসরণ করে দেশের অগণিত যুবকের শক্তি ও সামর্থ্য কনসাস ক্রিমিনাল সিরাজুল আলম খানের উদ্ভট বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বেদিতে অসহায়ের মতো বলি হয়েছে। জাতীয় স্বার্থ এবং আদর্শ বিরোধী অভীষ্ট অর্জনের জন্য জাসদের নেপথ্য নায়কেরা এবং আসম আব্দুর রব স্বয়ং দেশপ্রেমিক মেজর জলিলের ভারত বিরোধী ইমেজ চাতুরীর সাথে ব্যবহার করেছেন। এই সরলতা এবং দুর্বলতার জন্য মেজর জলিলের প্রতি সেদিনও আমার ছিল অনেক বেদনা মিশ্রিত চাপা ক্ষোভ। এ কারণে তার সাথে আলাপের ইচ্ছেই হতো না।